গণভোট নয়, আগে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে বিএনপি। ঐকমত্য কমিশনে মতামত জমা, কিছুক্ষণ পর যাবে এনসিপি। সেনাবাহিনী ইস্যুতে হাসনাতের বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত সার্জিসের। সিলেটে এনসিবির ইফতারে হট্টগোলের মামলায় গ্রেপ্তার এক। কাল থেকে ট্রেনের ঈদ যাত্রা শুরু, টিকিটবিহীন যাত্রীর ভিড় বাড়ার শঙ্কা। মহাসড়কগুলোতে এখনো সংস্কার চলায়, যানজটের সংস্কার। ঈদবাজারের দখলে এবার পাকিস্তানি থ্রি পিস আগানোর রাওয়াত তাক্কাল। ভিসা জটিলতায় কমেছে ভারতীয় পোশাকের আমদানি। সুন্দরবনের চাঁদপায়ের পর গুলিশাখালী রেঞ্জে আগুন, টোপাকুল এলাকা নিয়ন্ত্রণে দাবি বন বিভাগের। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরের সঙ্গে রয়েছি আমরা দুজন। আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নির্বাচন বিএনপি চায় না। দুপুরে সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এ সময় প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রশাসন সংস্কারে 26টি প্রস্তাবের মধ্যে অর্ধেক প্রস্তাবে একমত বিএনপি। দুদক সংস্কারে 20টি প্রস্তাব, বিচার বিভাগের মধ্যে সবগুলো প্রস্তাবের সাথে একমত বিএনপি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 24-এর গণ অভ্যুত্থান এক কাতারে আনার সংবিধান সংশোধনের প্রস্তাব মানে না বিএনপি বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। দুদক এক নম্বরে বলতে চাই, তাদের স্প্রেডশিটে 20টি মতো প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল। 20টার মধ্যে আমরা 11টাতে সরাসরি একমত। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, জানাবেন যে বিএনপি কোন কোন বিষয়ে একমত হয়েছে এবং কোনগুলোতে তাদের দ্বিমত আছে, এবং এই যে দ্বিমত হলো তার কি কারণ, তারা কি জানিয়েছে? সাকিব, কিছুক্ষণ আগে বিএনপি জাতীয় ঐকমত্য সংস্কার কমিশনের কাছে তাদের মতামত দিয়েছে। তাদের মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিক থেকেই বলি, তিনি 12টায় আসার কথা ছিলেন, পরে 12টার কিছু সময় পরে তিনি এখানে এসছেন। প্রথম দুদক সংস্কার কমিশনের যে 20টি প্রস্তাব ছিল, সেই 20টি প্রস্তাবের সাথে তিনি কিন্তু একমত পোষণ করেছেন। এছাড়া অন্য যে সংস্কার কমিশন, ধরেন বিচার বিভাগ সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল, 26টি প্রস্তাব ছিল, সেগুলোর অর্ধেকের সাথে একমত হয়েছেন। এছাড়া প্রশাসন সংস্কার কমিশনের 26টি প্রস্তাবনা ছিল, সেই 26টি প্রস্তাবনার অধিকাংশের সাথেই কিন্তু একমত হয়েছেন বিএনপি। তবে সবচেয়ে বড় যে ঝামেলাটি হয়েছে সেটি সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 57টি, সেই প্রস্তাব নিয়ে। এখানে দেশের নাম পরিবর্তন এবং 1971-এর পাশাপাশি 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে তার সেই বিষয়টি স্থান পাওয়ার বিষয়টি বিএনপি দ্বিমত করছেন, এবং সেক্ষেত্রে তারা অবশ্য যুক্তিও দিয়েছেন। পরবর্তী সময় নির্বাচন কখন হবে, এছাড়া গণভোট হবে কিনা সংবিধান সংশোধন নিয়ে, সে বিষয়ে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, এবং তিনি স্পষ্ট বলেছেন যে গণভোট হওয়ার কোনো সুযোগ নেই, প্রথমে নির্বাচন হতে হবে, এরপরই গণভোট হবে বাংলাদেশে। এটা এছাড়া গণভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি তাকে
প্রস্তাব করা হয়েছিল এবং তা সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্নভাবে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই যে সংস্কার, অধিকাংশ সংবিধান সংশোধন অথবা সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই, এর কারণ কি বলে মনে করেন? তিনি বলছেন যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে অনেক দিন আগেই, এরপরে এত বছর পরে গণঅভ্যুত্থান হয়েছে, একটি স্বৈরাচারী সরকার পতন হয়েছে, তবে সংবিধান যেটি আছে সেটি পুরোপুরি বাতিল করার সুযোগ এক্ষেত্রে নেই, যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ। এ বিষয়ে তিনি যুক্তি দিয়েছেন। এছাড়া বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন, তিনি বলছেন সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের মতো স্থানীয় পর্যায়ে একটি জুডিশিয়ারি কাউন্সিল করতে হবে, অর্থাৎ যেই জেলা পর্যায়ের যেই সব জুডিশিয়ারি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য। তবে সে বিষয়ে সময় সাপেক্ষ। এখন পর্যন্ত তারা 166টি প্রস্তাবের মধ্যে অর্ধেকেরও কম যেই প্রস্তাব রয়েছে সেখানে তারা একমত পোষণ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এই প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং টিকা পদ্ধতিতে, অর্থাৎ হলো যে 4টি এমসিকিউ পদ্ধতিতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে তারা একমত পোষণ করতে পারছেন না। তারা বলছেন যে এইসব প্রস্তাবনা আরো ব্যাখ্যা তাদের রয়েছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রস্তাব তারা জমা দেবেন। ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জানিয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এর আগে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিয়ে 166টি প্রস্তাবের মধ্যে 151টির সাথে একমত পোষণ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আর 5টির সাথে দ্বিমত ও 10টির সাথে আংশিক একমত তারা। সকালে 9:30টার দিকে কমিশনের সংলাপে যোগ দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংসদ ভবনের এলডি হল থেকে বের হয়ে দলটি গণমাধ্যমকে জানায়, নির্বাচনের আগে অথবা একই সময়ে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার চায় তারা। সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি বা সেটাকে আমরা এন্ডোর্স করতে রাজি আছি, এটা আমরা তাদের জানাইছি। গেল 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। এতে করে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলে শঙ্কার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। রোববার দুপুর 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। তিনি জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, তার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। তিনি বলেন, তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। সার্জিস লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেয়া হয়েছে এমনটি তার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে, সেটা সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন। হাসনাতের ওই দাবি নিয়ে সার্জিস লিখেছেন, যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, তিনি মনে করেন কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। এদিকে সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার আয়োজনে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে জালালাবাদ থানার আউশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার নগরীর একটি কনভেনশন হলে ইফতার আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানের এক পর্যায়ে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হট্টগোল হয়। এ সময় আহত হন মাহবুবুর রহমান শান্ত নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে রাতেই তিনি বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে নগরীর শাহপরান থানায় একটি মামলা করেন। ভোরে মামলার 3 নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কাল থেকে শুরু হচ্ছে ট্রেনের ঈদ যাত্রা। এবার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কাজ করবে আলাদা পর্যবেক্ষক টিম। মোতায়েন করা হয়েছে দ্বিগুণ নিরাপত্তা বাহিনী। আন্তনগর 43টি ট্রেনের পাশাপাশি চলবে 26টি মেইল ট্রেন। যাত্রার দিন মিলবে আন্তনগর ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট। তবে আন্তনগর ট্রেনে চাহিদার তুলনায় আসন সংখ্যা বরাবরই নগণ্য। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তোড়জোড় রেলওয়ে কারখানাগুলোতে, প্রস্তুত নতুন কোচ ও ইঞ্জিন। টিকিট চেকিং ও শৃঙ্খলা রক্ষায় তৈরি হচ্ছে অস্থায়ী প্রবেশপথ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে থাকবে কয়েক স্তরের চেকিং ব্যবস্থা। ঈদ ঘিরে ইতোমধ্যে অবৈধ উচ্ছেদ ও পার্কিং সরানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সংখ্যা করা হয়েছে দ্বিগুণ। সেই সাথে র্যাব, এপিবিএন সহ থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। আপনার অবৈধ কিছু স্থাপনা ছিল সেইগুলো উচ্ছেদ করা, সাথে অবৈধ পার্কিং এগুলো সরানো। আমরা আসলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি স্যারের নির্দেশে। যে স্টেশনগুলো আছে ওই জায়গা থেকে মোটামুটি ফোর্সে নিশ্চিত 30 জনের মতো, তারপরে আনসার সদস্য পাওয়া গেছে আরও 200 জনের মতো। সব কিছু মিলিয়ে আমাদের যা ফোর্স আছে এক্সিস্টিং ফোর্স, তার প্রায় আরও সমপরিমাণ ফোর্স আমরা পেয়ে যাচ্ছি এই ঈদ উপলক্ষে। তবে অতিরিক্ত যাত্রী চাপে এসব ব্যবস্থা কতটা কার্যকরী থাকবে? আগাম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলে আসন্ন যাত্রী চাপ অনেকটাই অনুমেয়। যেখানে 25 থেকে 30 মার্চের টিকিট পেতে দিনে 4.5 কোটি থেকে 7.5 কোটি বার চেষ্টা করেছে যাত্রীরা। আধা ঘন্টায় একসঙ্গে 1.5 কোটি বার চেষ্টা করা হয়েছে 27 মার্চের টিকিটের জন্য। আর 28 তারিখের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। অথচ ঢাকা থেকে লাখের ওপর যাত্রী চাহিদার বিপরীতে আন্তনগরের সিট মাত্র 33,000-এর মতো। বাকি যাত্রীদের জন্য কি ব্যবস্থা রাখছে রেলওয়ে? যাত্রা শুরুর 2 ঘন্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে, আর মেলের টিকিট যাত্রার 3-4 ঘন্টা আগে থেকে দেওয়া হয়। নিরাপদে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাতে কোনো অহেতুক ঝামেলা সৃষ্টি না হয়। অন্যান্য যে সকল ট্রেন আছে সবগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে যাতে আমাদের যাত্রীর চাপটা সামাল দেওয়া সম্ভব হয়। টিটি বা টিসিও পর্যাপ্ত থাকবে, এই বিষয়টা আমরা এবার কড়াকড়িভাবে আমরা এটা নিশ্চিত করব। 27 মার্চ থেকে সারা দেশে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ে সচিব বলছেন, এবার সিসিটিভির ব্যবহার বাড়ানো ও আলাদা মনিটরিং টিম কাজ করবে। আমরা ভিজিলেন্স টিম করে দিয়েছি। তারা ওই ঈদের সময়টুকুতে ঘন ঘন তারা যাবে, মনিটর করবে, তারা প্রয়োজনে ট্রেন দেখবে। ঈদের যাত্রা যেন তারা সম্পন্ন করতে পারে, যা যা প্রয়োজন তারা সেই জিনিসগুলো দেখভাল করবে। 44টা অতিরিক্ত কোচ আমরা এখানে যুক্ত করছি এই ঈদ যাত্রার ট্রেন বহরে। প্রতি বছরই ঈদ যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ বন্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হয় স্টেশন এলাকায়। শতভাগ সফল না হলেও অনেক ক্ষেত্রেই সফল হয় বাংলাদেশ রেলওয়ে। তবে বেশিরভাগ বিনা টিকিটের যাত্রী ওঠে এই কমলাপুর এবং বিমানবন্দর আউটার থেকে। তাতে করে বিনা টিকিটের যাত্রীদের ভিড়ে টিকিট কেটেও যাত্রা বাতিল কিংবা দাঁড়িয়ে যেতে বাধ্য হয় অনেক যাত্রী। এবারও সেই সংখ্যা নিয়ে শুরু হতে যাচ্ছে ট্রেনের ঈদযাত্রা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ঈদ ঘিরে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাপ সামাল দিতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে, তবে অনেক স্থানে সংস্কার শেষ না হয় আছে যানজটের সংখ্যা। ঈদযাত্রার সড়ক মহাসড়কের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ময়মনসিংহতে রয়েছেন আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে ইমতিয়াজ আহমেদ, টাঙ্গাইল থেকে থাকবেন কাউসার আহমেদ এবং সিরাজগঞ্জের হাটে কুমরুল মোড় থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। তবে শুরুতেই যাবে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম ময়মনসিংহের মহাসড়কের সংস্কার কাজ চলছে, সেখানকার সর্বশেষ অবস্থা কি? কাজের অগ্রগতি কতটুকু হয়েছে? এই ঈদ যাত্রা আসলে সাধারণ মানুষের কোনো ভোগান্তি পোহাতে হবে কিনা এই সংস্কারের ফলে? যতই দিন যাচ্ছে মূলত ঈদে ঘর ফেরা মানুষের ভিড় কিন্তু বাড়ছে, সেই সাথে মহাসড়কে কিন্তু গাড়ির চাপও বাড়ছে। আমি রয়েছে ময়মনসিংহের আকুয়া বাইপাস
মহাসড়কে, এবং এই সড়কটি দিয়ে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে জামালপুরগামী গাড়িগুলো সেগুলো চলাচল করে, সেই সাথে টাঙ্গাইল, বগুড়া, রংপুর সহ উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে এই মহাসড়কেই কিন্তু চলাচল করে। আমরা সকালের দিকে এখানে যানজট দেখতে পেরেছিলাম, কারণ সকালের দিকে এখানে কিছুটা সংস্কারের কাজ চলছিল আমরা দেখতে পেরেছিলাম, এবং পরবর্তীতে আমরা কিন্তু সকালের পর থেকেই ময়মনসিংহের ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা সবচেয়ে ব্যস্ততম যে বাসস্ট্যান্ডটি রয়েছে পাটগোদাম এলাকায়, সেই ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় আমরা দেখতে পেরেছিলাম তীব্র যানজট। মূলত সেই ব্রিজ বাসস্ট্যান্ড থেকেই কিন্তু কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর 3টি জেলার কিন্তু সংযোগ সড়ক রয়েছে, যার কারণে কিন্তু দীর্ঘ জাম আমরা দেখতে পেরেছিলাম। যেটা আমরা সরজমিনে দেখতে পেরেছিলাম যে কেওটখালী মোড় থেকে ব্রিজ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দা এবং যে রাস্তা কিন্তু ভাঙাচোরা আমরা কিন্তু দেখতে পাই, যার কারণে কিন্তু একটা দীর্ঘ জাম কিন্তু লেগে যায়, এবং বিভিন্ন ঢাকা ময়মনসিংহ থেকে আসার পথে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা রাস্তার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জাম ছিল, এবং আসতেও কিন্তু দেরি হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় সেটি হলো যে যেটা ড্রাইভার সহ হেল্পার এবং যাত্রীরা যেটা বলছিলেন যে ঈদের সময় আসলে মূলত যেই সংস্কার কাজগুলো চলমান থাকে, সেই সংস্কার কাজগুলো চলমান থাকার কারণে কিন্তু অনেক সময় যানজটের ভোগান্তিটা পোহাতে হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা অনেকটাই সারিয়ে তুলতে পেরেছেন যে সংস্কার কাজগুলো রয়েছে, তবে রাতের দিকে তারা কাজটি করেন। তবে এখন পর্যন্ত দিনে আসলে তাদের ময়মনসিংহের যে ভাঙাচোরা রাস্তাগুলো রয়েছে সেই সংস্কারে এখন পর্যন্ত উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সড়ক সংস্কার সহ যানজটের সর্বশেষ খবর আমার কাছে। এবারে আমরা যাব কাউসার আহমেদের কাছে, তিনি আছেন টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ একটু জানাবেন আমাদেরকে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি যমুনা সেতুর টোল প্লাজায় যানজটের কোনো শঙ্কা আছে কিনা? মিম, আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে আমি লক্ষ্য করেছি অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রীদের সংখ্যা অনেক বেশি। তো যাত্রী এবং আশেপাশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ, আর ঈদের যাত্রা শুরু হবে একদিন পর থেকে, যে কারণে কেউ 2-1 দিন আগে থেকে ঘরে ফিরছেন, যে কারণে এই বাস স্ট্যান্ডে অন্যান্য দিনের তুলনায় ঘরমুখী মানুষের সংখ্যা একটু বেশি। আর এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 750 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও হাইওয়ে পুলিশ সাদা পোশাকে এখানে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। আর এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় সাসেক টুর আওতায় 4 লেনের নির্মাণ কাজ হচ্ছে, সেটিরও কিন্তু 2 লেন ছেড়ে দিয়েছে এই ঈদযাত্রাকে ঘিরে, যাতে উত্তরের মানুষ স্বস্তিতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে। আর এছাড়াও আমার সাথে কথা হয়েছে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন সেতু পারাপার হয়ে থাকে, তবে ঈদ যাত্রাকে ঘিরে 24 ঘন্টায় 50 থেকে 55 হাজার যানবাহন সেতু পারাপার হয়ে থাকে। আর এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে আলাদা 2টি মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ সহ টোটাল উভয় পাশে 18টি বুথে টোল আদায় করা হবে। আর এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছে যে 4 লেনের যানবাহন যখন 2 লেনের সেতুতে উঠবে তখন যানজটের সংখ্যা করছেন। তো মিম, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। এবারে আমরা যাব সিরাজগঞ্জের সহকর্মী রিফাতের কাছে। রিফাত, একটু জানাবেন ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মানুষের এবারে কোনো ভোগান্তি পোহাতে হবে কিনা? যমুনা সেতুর প্রবণ এলাকা হিসেবে আসলে পরিচিত, কারণ এই মহাসড়কে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো রয়েছে প্রায় 22 জেলার যানবাহন কিন্তু এই মহাসড়ক পাড়ি দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গে যায়। প্রতি বছরই আমরা দেখি যে ঈদের আগে স্বাভাবিকের থেকে কিন্তু কয়েক গুণ এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ে। যেমন 20 থেকে 25 হাজার কিন্তু স্বাভাবিক সময় চলাচল করলেও প্রায় 70-80 হাজারও কিন্তু যানবাহন এই মহাসড়ক দিয়ে ঈদের আগে 7 দিন এবং পরের 7 দিন কিন্তু চলাচল করে, যে কারণে এই যে মহাসড়কে বাড়তি চাপ যানবাহনের, এই চাপের কারণে কিন্তু কোনো দুর্ঘটনা কিংবা কোথাও কোনো মানে যানজটের সৃষ্টি হলেই কিন্তু ভোগান্তি করতে হয় এই অঞ্চলে
মানুষকে। তবে করতে হয় এই অঞ্চলের মানুষকে। তবে আসলে এবছর কিন্তু সড়ক বিভাগ যেটি দাবি করছেন যে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই যে 22 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু প্রায় 4 লেনের কাজ সমাপ্ত হয়েছে। অধিকাংশ কাজ শেষ হওয়ার কারণে কিন্তু আসলে তারা দাবি করছেন যে এই মহাসড়কে কোনো যানজট হবে না। এছাড়া যে এই মহাসড়কে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝাওয়েল ওভার বৃষ্টি রয়েছে, সেটি কিন্তু গত 20 তারিখ থেকে একটি লেন খুলে দেওয়া হয়েছে, যে কারণে এই জায়গাটায় যে যানজটের একটা সংখ্যা ছিল সেটিও কিন্তু দূর হয়েছে বলে দাবি করছে সড়ক বিভাগের পক্ষ থেকে। তবে আসলে বেশ কিছু জায়গায় আসলে সংস্কার কাজ এখনো চলমান রয়েছে, যে কারণে এই অংশগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ হলে একটি যানজটের সংখ্যা কিন্তু রয়ে গেছে। তো মেম উত্তরবঙ্গ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই যাত্রার খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপারবিল এলাকায় আগুন নিয়ন্ত্রণের দাবি করেছে বন বিভাগ। তবে বনের কোথাও কোথাও এখনও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এদিকে আগুনের কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্তারিত। 95% নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ট্যাপারবিল এলাকার বনে লাগা আগুন। রোববার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফায় আগুন নেভানোর কাজে নামেন। কোনো অংশে পুনরায় দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখেন তারা। তবে পানির উৎস দূরে থাকায় আগুন সম্পূর্ণ নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর মানে আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে, এবং ইনশাল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। এর আগে শনিবার বিকেল থেকে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে বন বিভাগ। আলোর অভাবে সন্ধ্যার পর থেকে আগুন নেভানোর কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। তবে বনরক্ষী, বন কর্মকর্তা সহ শতাধিক স্বেচ্ছাসেবক সারা রাত কাজ করে। আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও পরবর্তী করণীয় নির্ধারণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতা গুল্ম। গত 2 যুগে অন্তত 26 বার আগুন লেগেছে সুন্দরবনে। এখন সুন্দরবন। এদিকে সুন্দরবনের চাঁদপাইয়ের পর গুলিশাখালী রেঞ্জেও আগুন জ্বলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে বনের আরেকটি জায়গায় আগুনের খবর শোনা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কি বলছে, আর টেপারকুল এলাকার যে আগুন সেটা কতটা নিয়ন্ত্রণে এলো? আসলে মূলত কিন্তু চাঁদপাই রেঞ্জের যে স্থানে আগুন লেগেছিল সেটি কিন্তু দুপুর নাগাদ সেই আগুন নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই কিন্তু আরেকটি স্থানে আগুন লাগার যে খবর সেটি মেলে, এবং তারপরে কিন্তু যে এই যে জায়গাটায় আগুন লেগেছিল সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে 6টি ইউনিট ছিল সবাই কিন্তু এর মধ্যে রওনা দিয়ে দিয়েছে এই গুলশিখালী যে স্থানটিতে এই বর্তমানে আগুন লেগেছে। এখানে আমি গুলশিখালী যে এখানকার বন বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখনো পৌঁছাতে পারেননি। তার কারণ হচ্ছে তারা কিন্তু নৌপথে আসছেন এবং সেখানে ছোট ছোট খাল রয়েছে। এখানে জোয়ারের পানি বেশি না বাড়ার আগ পর্যন্ত কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারবেন না। এর পাশাপাশি সেখানে যারা কাজ করছেন তারা কয়েকজনের সাথে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেখানে কিন্তু আগুন কিন্তু বেশ ভালোভাবেই ছড়াচ্ছে আগুনের উত্তাপ। এরপরে কিন্তু সেখানে কিন্তু ফায়ার লাইন যেটি করা হয় যেন আগুন যে স্থানে রয়েছে তার অপর প্রান্তে যেন না যেতে পারে, সেরকম ফায়ার লাইন কিন্তু সেখানে করার জন্য বন বিভাগের যারা লোকজন রয়েছেন তারা সকলে কিন্তু সেখানে গিয়ে কাজ করা এর মধ্যে শুরু করে দিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা যদি দ্রুত পানি মারা শুরু না করেন তাহলে কিন্তু এই আগুন অনেক বড় আকার ধারণ করতে পারে বলে অনেকের ধারণা রয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস আসেনি এবং সেই আগুন কিন্তু বেশ ভালোভাবেই জ্বলছে বলে আমরা জানতে পেরেছি। তো সাকিব, এই ছিল আমার কাছে সুন্দরবন থেকে আগুনের সবশেষ খবর। সুন্দরবনের আগুন লাগার খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।
ভারতীয় পোশাককে পেছনে ফেলে এবার ঈদে মেয়েদের পছন্দের তালিকায় এগিয়ে আছে আঘানুর, তাওয়াক্কাল সহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ডের থ্রি পিস। দাম কিছুটা বেশি হলেও ট্রেন্ডিং আর মান ভালো হওয়ায় পাকিস্তানি পোশাকের কদর বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। ঈদ মানেই যেন সাধ্যের মধ্যে নিজেকে সর্বোচ্চ সাজিয়ে তোলার চেষ্টা। এবার ঈদ ঘিরে মেয়েদের পছন্দের তালিকায় 1 নম্বরে জায়গা করে নিয়েছে পাকিস্তানি থ্রি পিস। সেলাই কিংবা সেলাই ছাড়া 2 ধরনের পোশাকে এই আগ্রহের তালিকায় আগানুর, রাওয়াত, তাওয়াক্কাল সহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ড। খুবই সুন্দর কালেকশন এবার বের করেছে। দ্যাটস ওয়াই আমি এখন পাকিস্তানিটা বেশিরভাগ চুজ করছি। বেশিরভাগ মেয়েরাই পাকিস্তানিটা চুজ করছে, কারণ তাদের কাছে এবার কালেকশনগুলো অনেক সুন্দর আসছে। এবার একটু বেশি মনে হচ্ছে, কারণ পাকিস্তানিরা সবসময় বের হয়, বাট এবছর মনে হচ্ছে বেশি একটু ট্রেন্ডিং। সবাই যেমন মাতামাতি করতেছে, কিনতেছে। পাকিস্তানি মানে একটু কমফোর্টেবল হয় পরার জন্য, সেজন্য পাকিস্তানিটাই প্রেফার করি। বরাবরই বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার ভিসা জটিলতায় প্রতিবেশী দেশ থেকে পোশাকের আমদানি কমেছে। অন্যদিকে ব্যবসায়িক যোগাযোগ সহজ হওয়া আর পাকিস্তানি সিরিয়ালে আসক্ত হয়ে পড়ায় ট্রেন্ড দখল করেছে পাকিস্তানি পোশাক। আপডেটেড ভার্সনগুলো পাকিস্তানি বেশি পছন্দ হয় আর কি। ইন্ডিয়াগুলা তেমন দেখা হয় না, তেমন একটা পছন্দ হয় না। পাকিস্তানি ড্রামা বিশেষ করে মেয়েরা দেখে, অবসেস ওইগুলোতেই আর কি, ওগুলাই আর কি ভালো লাগে। পাকিস্তানি ড্রামা দেখে আমাদের কাছে ভালো লাগছে যে এই ড্রেসটা খুব সুন্দর, আমরা এরকমভাবে নিব। আর ইন্ডিয়াকে এখন আমরা পিছে ফেলাই দিচ্ছি। পাকিস্তানি পোশাকটা মেয়েদের একটু ফেভারিট কালেকশন, এই জিনিসটা বেশি পরে, মানে এই জিনিসটা পুরা কমফোর্টেবল, এই জন্য পাকিস্তানি ড্রেসটা বেশি পরে। এখনকার জেনারেশন যারা আছে মেয়েরা আপনার পাকিস্তানি প্রোডাক্টে বেশি পছন্দ করতেছে, আর পাকিস্তানি প্রোডাক্টটা একটু ইন্ডিয়ান থেকে আলাদা হচ্ছে। যদিও এখনও সরাসরি দেশটি থেকে পোশাক আনতে পারছেন না ব্যবসায়ীরা, দুবাই হয়ে আনতে হয় পণ্য। তবে ভারত থেকে পণ্য আসা কমে যাওয়ার পরেও বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি। আমাদের ইন্ডিয়ান কালেকশন অনেক কম, কারণ আমরা যেতে পারি নাই, আমাদের ভিসা পাই নাই, বা দেখা যায় যে কোনো একটা পরিস্থিতির কারণে আমরা যেতে পারি না, বা আপনার ইন্ডিয়ান ড্রেস আসতেছেও কম। অন্য সময়ে পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে ঠিকমতো আসতে পারতো না, এখন আপনার পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে আসে। গত সরকার প্রথমে ক্ষমতায় আসে, তখন এই মার্কেট সহ আপনার অন্য দেশে পাকিস্তানি যেসব এই প্রোডাক্ট ছিল এরা রেডি দিতে চাইছিল এক হিসাবে, যে এগুলো বয়কট করতে হবে। ইন্ডিয়ান ভিসা বন্ধ বা ইন্ডিয়ান প্রোডাক্ট না আসার কারণে যে একটা প্রবলেম ক্রিয়েট হবে এরকম কিছু কিন্তু নাই। গত বছর থেকে এই বছর দুদেশ থেকেই পোশাক আমদানি কম হয়েছে প্রায় 3,65,000। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে গত 3 মাসে ভারত থেকে আমদানি হয়েছে 13,29,000 পিস পোশাক, আর পাকিস্তান থেকে 9 লাখ পিস। তবে শুধু থ্রি পিসের ক্ষেত্রে গত 3 মাসে ভারতের চেয়ে 5.5 গুণ বেশি আমদানি হয়েছে পাকিস্তান থেকে। বিদেশি পোশাকের সাথে অনেকটা পাল্লা দিয়েই চাহিদা পূরণ করছে দেশীয় পোশাক। তবে প্রতিযোগিতা আর ট্রেন্ডিংয়ের এই বাজারে প্রথম হতে হলে দরকার ব্যবহারকারীদেরই রুচির পরিবর্তন। আমরা তো গ্লোবাল ট্রেন্ডের মধ্যে আছি, এবং এই ট্রেন্ডের কারণে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পোশাক কেন যে কোনো জিনিসই হচ্ছে নিতে পারি, পড়তে পারি। সো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে লাইক ইনস্টা, টিকটক, দ্য ফেসবুক, আমার মনে হয় এটা একটা বিগ কারণ মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করা। একটা রিজন হচ্ছে যে মেয়েরা সবসময় চায় যে আমাকে দেখতে সুন্দর লাগবে। আমরা সবসময় দেখা যায় যে অনেক কাস্টমাররা থাকে যারা অনেক সেলিব্রিটিকে ফলো করে। তো সামহাও বাংলাদেশ এটা দুঃখজনক যে আমাদের নিজেদের কালচার থেকে অন্যান্য কালচারের নাটক, ড্রামা এগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। গত রমজান থেকে এই রমজানের প্রথম 20 রোজার ব্যবসা আশাব্যঞ্জক হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গালিব ইবনে রিয়াজ, এখন। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে পোশাক কেনাবেচার সর্বশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। যাতে তার কাছে তারেক জানাবেন যে বেচা বিক্রি কতটা বেড়েছে এবং যারা ক্রেতা আসছেন তারা কি বলছেন। বলছিলেন আসলে ঈদ যতটা ঘনিয়ে আসছে কেনাকাটা এবং শপিং মলগুলোতে আসলে ক্রেতা সাধারণের সমাগম বাড়ছে। তবে যেহেতু 22শে রমজান চলছে, আরও আসলে হাতে 8 দিন রয়েছে, আমরা বেশিরভাগ যেসব ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আসলে বলছেন তাদের বেশিরভাগই আসলে মাত্র আর কি তাদের কেনাকাটা শুরু করেছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি তারা তাদের পরিবারের সদস্যদের জন্য এবং নিজেদের জন্য যে কেনাকাটার পরিকল্পনা রয়েছে তা সেই পরিকল্পনা নিয়ে
শপিং মলে এসেছেন, কেনাকাটা শুরু করবেন এমন একটি পরিস্থিতিতে রয়েছে বেশিরভাগই। আবার অনেকে রয়েছেন আসলে কেনাকাটা করে ফেলেছেন। তবে আমরা দাম নিয়ে ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। গত বছরের তুলনায় ক্রেতারা বলছেন যে দাম খুব একটা বেশি তারা মনে করছেন না। একই সাথে বিক্রেতারাও বলছেন আসলে তারা দাম ক্রেতাদের হাতের নাগালের ভেতরেই রাখার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা আসলে বিক্রেতাদেরকেও জিজ্ঞেস করেছি, কথা বলেছি আসলে গত বছরের তুলনায় ক্রেতা সমাগম কেমন সে বিষয়ে। তারা আসলে আমাদেরকে বলছেন যে গত বছর এই সময়টায় রমজানের এই সময়টাতে আসলে ক্রেতাদের সমাগমটা একটু বেশি ছিল, এবার কিছুটা কম। তবে তারা আশা করছেন সময় যত ঘনাবে তারা আশা করছেন যে সে ক্রেতারাও আসলে তাদের যেই আকাঙ্ক্ষিত যেই ড্রেসটি বা পোশাকটি রয়েছে তা কিনতে আসলে চলে আসবে, এই আশাটা তারা আসলে ব্যক্ত করছেন। আমরা আরও ঘেটে দেখার চেষ্টা করেছি আসলে কোন পোশাকগুলো বা কাদের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে। সেদিক থেকে দেখা যাচ্ছে যে নারী এবং যে শিশুরা রয়েছে সেই শিশুদের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে। একই সাথে পুরুষদের পাঞ্জাবি, স্যান্ডেল এবং জুতা আসলে বেশি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এই রায় দেন। এছাড়া তথ্য গোপনের অভিযোগে 3 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে অর্জিত 1,50,61,810 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রামের মহিলা বিভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে মহিলা জামায়াতের কর্মী ও সদস্যদের পাশাপাশি শিশুরাও অংশ নেয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মুসলিম উম্মাহকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে তাদের পণ্য বয়কটের দাবি জানান তারা। পাশাপাশি মানববন্ধনে শিশু আসিয়া সহ বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান জামায়াতের কর্মীরা। ঈদ ঘনিয়ে আসে, ক্রেতার ভিড় বাড়ছে শরীয়তপুরের প্রসাধনীর দোকানে। পোশাকের সাথে মিল রেখে পছন্দের প্রসাধনী কিনছেন ক্রেতারা। এবছর দেশীয় পণ্যের বিক্রি বেড়েছে বলছেন বিক্রেতারা। আরো জানাবেন কাজী মনিরুজ্জামান। ঈদের আমেজে নতুন রঙে সেজেছে শরীয়তপুরের প্রসাধনীর বাজার। দোকানে দেশি বিদেশি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত নারীরা। রোববার সকাল থেকেই প্রসাধনীর বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিদেশি পণ্যের বাড়তি দাম ও প্রতারণা থেকে বাঁচতে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন তারা। দেশীয় পণ্য কিনলে এটা হয় ভালো একটা প্লাস পয়েন্ট, যে আমরা দেশি, যেহেতু দেশের যে আবহাওয়া এটার সাথে ম্যাচ করে, এই জন্য আমার পরিবারের সবাই আমরা দেশীয় পণ্য বেশিরভাগ ইউজ করি। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশি পণ্যের মধ্যে যেসব কসমেটিক্স বা প্রসাধনী রয়েছে এগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে, গুণগত মান উন্নত হচ্ছে। আর তার চেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে অর্গানিক, আবার এটার দাম অনেকটা কম বিদেশি পণ্যের তুলনায়। বিদেশের জিনিসের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়, কিন্তু এর উছিলায় অনেকে এটা নিয়ে প্রতারণা করে। বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, ক্লিপ কিনলাম, ক্রিম কিনলাম, লোশন কিনলাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত প্রসাধনীর ওপর জোর দিয়েছেন বিক্রেতারাও। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদি আছে, কাশ্মীরি, মমতাজ, স্মার্ট, এগুলো এখন বেশি চলে। এখন বিদেশি মাল মানুষ কম কিনতেছে। দেশি পণ্যের ফিনিশিং বা সবকিছু মিলাই দিলে আর ভালো করতে হবে, যাতে মানুষ দেশি পণ্যের বেশি আগ্রহী থাকে। দেশি ভালো গুণগত মানের পণ্য পাইতেছে এবং নিয়েও যেতেছে কাস্টমার, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছে দেশি পণ্য পেয়ে। চলতি মৌসুমে শরীয়তপুরের প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এখন শরীয়তপুর। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে স্বামী স্ত্রী সহ 3 জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর রাত 4টার দিকে ফতুল্লার তল্লা মসজিদের পাশে টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান সেহরির রান্না করার সময় অটো চুলা জ্বালাতেই
হঠাৎ পুরো ঘরে আগুন ধরে যায়। এ সময় হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান স্থানীয়রা। চিকিৎসকরা জানান, হারুনুর রশিদ ও তার মেয়ের শরীরে 1 ভাগ পুড়লেও রুনা আক্তারের শরীরে 62 ভাগ পুড়ে গেছে। দগ্ধদের গ্রামের বাড়ি বরগুনার আমতলীর সাংচাওড়া এলাকায়। সন্ধ্যা রাত্রে ইফতারি বানাইয়া যেন গ্যাস সিলিন্ডারের চুলা বন্ধ করতে মনে হয় ভুলে গেছিল। তো সারা রাত ওইভাবেই দরজা জানলা বন্ধ ছিল, পাকঘরের গ্যাসটা জমছে। ভোর রাইতে উঠে আপনার গ্যাস আবার তরকারি গরম করতে পুরা এমনি সোজা আইটে আইছে, এমনি আগুন লই এমনি আইটে আইছে। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। রায়হান, একটু হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে সকাল 7টার দিকে প্রথমে আসলে গাজীপুরের যে কাশিমপুরের গোবিন্দ বাড়ির দেওয়ানপাড়া যে একটি এলাকা রয়েছে, ওই এলাকা থেকে প্রথমে পুলিশের কাছে খবর আসে যে একটি বাড়িতে 3 জনের মরদেহ রয়েছে। সেই সংবাদ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে যে বাড়িটির একটি যে দরজা, সেটির তালা ভেতর থেকে আটকানো ছিল, তো সেটি ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পান যে ঘরের যে আড়া রয়েছে সেটির সাথে ঝুলে রয়েছেন একজন ব্যক্তি এবং তার নাম হচ্ছে নাজমুল হোসেন, এবং আরো ওই মেঝেতে 2 জনের মরদেহ পড়েছিল। একজন হচ্ছে তার স্ত্রী খাদিজা আক্তার এবং অন্যটি 4 বছরের একটি কন্যা সন্তান যার নাম হচ্ছে নাদিয়া আক্তার। এবং পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানা গেছে, গতকাল রাতে তারা রাত 11টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এবং সকালবেলা যখন তাদের ঘরে তাদের সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন যিনি নিহতের যে নাজমুলের শ্বশুর, তিনি তো প্রথমে ওই ঘরের দরজায় যখন কড়া নাড়েন, তখন ভেতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ার পরে পাশের যে জানলা ছিল, যে জানলাটি খুলে দেখতে পান যে ঘরের ভেতরে তার মরদেহ ঝুলে রয়েছে। পরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে এবং মরদেহের পাশে একটি চিরকুট লেখা ছিল এবং সেই চিরকুটের মধ্যে লেখা ছিল যে তিনি ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করার পরে তার সন্তানকে হত্যা করে তারপরে তিনি আত্মহত্যা করেছেন। এবং প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে যেটি জানা গেছে যে ওই নিহত ওই ব্যক্তি নাজমুল, তিনি পেশায় কোনো কাজ করতেন না, বেকার এবং ভবঘুরের মতো চলাফেরা করতেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদকাসক্ত অবস্থায় প্রায় কিন্তু বাসায় এসে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো এবং গত কয়েকদিন ধরেও কিন্তু তাদের মধ্যে সাংসারিক কলহ চলছিল বলে এটি জানা গেছে। এবং পুলিশ এই মুহূর্তে 3 জনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে নিহত 3 জনের সবশেষ তথ্য। গাজীপুরের কাশিমপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। শেষ করছি এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। গণভোট নয়, আগে সংসদ নির্বাচনে মত বিএনপির। এনসিপি চায় গণপরিষদের সংবিধান পরিবর্তন, ঐকমত্য কমিশনে মতামত জমা। সেনাবাহিনী ইস্যুতে হাসনাতের বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত সার্জিসের। সিলেটে এনসিপির ইফতারে হট্টগোলের মামলায় গ্রেপ্তার 1। কাল থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু, টিকিটবিহীন যাত্রীর ভিড় বাড়ার শঙ্কা। মহাসড়কগুলোতে এখনো সংস্কার চলায় যানজটের শঙ্কা। ঈদবাজারের দখলে এবার পাকিস্তানি 3 পিস আঘানুর রাওয়াত তাওয়াক্কাল। ভিসা জটিলতায় কমেছে ভারতীয় পোশাকের আমদানি। এবং সুন্দরবনের চাঁদপায়ের পর গুলিশাখালী রেঞ্জে আগুন, টোপাকুল এলাকার নিয়ন্ত্রণের দাবি বন বিভাগের। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/এখন tv।